প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারিগরি ত্রুটিজনিত কারণে আমাদের সকালে ক্লাসটি এখন নিতে হয়েছে। বিদ্যুৎ ছিল না, তো কারিগরি শিক্ষা অধিদপ্তর এটুআইয়ের যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজ এ কারিগরি শিক্ষাধারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্বে পাওয়ার টেকনোলজি ছাত্রছাত্রীদের জন্য লাইভ ক্লাস। তোমাদেরকে আবারও স্বাগতম। বিষয় অটোমোটিভ সাসপেনশন, ব্রেক, স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম, সাবজেক্ট কোড ৬৭-১৪২। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম, অধ্যায় ৫ম। তো আমরা এটিকে দুটি অংশে ভাগ করেছি। তো এটি আমাদের আজকে প্রথম অংশ। উপস্থাপনায় বরাবরের মতো আমি সঞ্জয় বণিক, জুনিয়র ইন্সট্রাক্টর, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। তো আমরা আমাদের এই অধ্যায় থেকে যা শিখব যে একটি অটোমেটিক ট্রান্সমিশন গিয়ারবক্স কীভাবে কাজ করে, এর শিখন ফোনগুলো হচ্ছে যে ফ্লুইড কাপলিং ও টর্ক কনভার্টার সম্পর্কে জানতে পারবো, ফ্লুইড কাপলিংয়ের গঠন এবং কার্যাবলী সম্পর্কে জানতে পারবো, ফ্লুইড কাপলিং এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে পারবো, টর্ক কনভার্টার এর গঠন এবং কার্যাবলী সম্পর্কে জানতে পারবো, ফ্লুইড কাপলিং ও টর্ক কনভার্টারের মধ্যে বেসিক যে পার্থক্য সেই পার্থক্য সম্পর্কে আমরা জানতে পারবো। তো এখানে আমরা একটি ফ্লুইড কাপলিং দেখতে পাচ্ছি, যে কি ফ্লুইড কাপলিংকে অন্য কথায় ফ্লুইড ড্রাইভও বলে। এটা ইঞ্জিন ও গিয়ারবক্সের মাঝে সংযোগ স্থাপন করে, যা ক্লাসের পরিবর্তে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে অধ্যায়গুলো যখন আলোচনা করছিলাম তখন হয়তো তোমাদের মনে আছে যে ইঞ্জিন এবং গিয়ারবক্সকে শক্তি সরবরাহ বন্ধ অথবা বিচ্ছিন্ন করার জন্য আমরা একটা এই মেকানিজম ব্যবহার করে থাকি, যাকে আমরা ক্লাস বলে চিহ্নিত করেছি। ক্লাসের কাজ কি, যে আমি যখন ক্লাস পেডেলে চাপ দেব সেই অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন হবে এবং সংযোগ প্রাপ্ত হবে। তো এই জায়গাটার পরিবর্তে আমরা এখন কি ব্যবহার করব, আমরা সরাসরি তরল পদার্থে চালিত একটি ফ্লুইড কাপলিং ব্যবহার করব। ফ্লুইড কাপলিং মূলত একটি পাম্প ও টারবাইন নিয়ে গঠিত, অর্থাৎ যে প্রক্রিয়া ইঞ্জিনের শক্তিকে ফ্লুইড ড্রাইভের মাধ্যমে মোটরযানের চাকায় শক্তি সরবরাহ করার ব্যবস্থাপনা থাকে, সেটি হচ্ছে আমাদের ফ্লুইড কাপলিং। তো এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করে থাকি, তো এটা হচ্ছে আমাদের ইঞ্জিন। সেই ইঞ্জিনের যে শক্তি সেই শ্যাফটের মাধ্যমে আমরা এখানে পাবো, যাকে আমরা বলতেছি পাম্প। সেই পাম্পটি যখন ঘুরবে তখন তার মধ্যে একটা শূন্যতা হবে। এই শূন্যতা পূরণের জন্য সেই রিজার্ভার থেকে কি আসবে, একটা ফ্লুইড এখানে আসবে। সেই ফ্লুইডটি উচ্চ চাপে এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এখানে যে টারবাইন আছে সেই টারবাইনে গিয়ে সে নিক্ষেপ করবে, ফলে টারবাইনটি ঘুরতে থাকবে। যখনই আমার এই টারবাইনটি ঘুরতে থাকবে তার সাথে সংযুক্ত প্রপেলার শ্যাফট, ডিফারেন্সিয়াল যে ড্রাইভ আছে সেই ড্রাইভগুলি চলতে থাকবে। তো নর্মালি এখানে কি হয়, ইঞ্জিনের সেই শক্তিটা আমরা দিয়ে থাকি, ফলে এটা ঘূর্ণন গতিপ্রাপ্ত এবং একটা সেন্ট্রিফিউগাল ফোর্সে নিয়ে কাজ করে। এবং এখানে রক্ষিত যে অয়েল আছে, যে এটাকে আমরা ফ্লুইড হিসেবে ব্যবহার করতেছি, সেই রক্ষিত অয়েলটি সেই অপোজিটে যে টারবাইন আছে সেই টারবাইনকে সে নিক্ষেপ করবে, ফলে সেই টারবাইনটিও কি ঘুরতে থাকবে। এই কাজটি আমরা করে থাকি ক্লাসের পরিবর্তে, এবং এই অংশটি আমাদের ড্রাইভ শ্যাফটের সাথে এই আমাদের যে গিয়ারবক্স সেই গিয়ারবক্সের সাথে সংযুক্ত থাকে। তো নর্মালি আমরা শক্তি এখানে প্রয়োগ করি এবং তার প্রভাবে আমরা এদিকে শক্তি পেয়ে থাকি। তো একটি ফ্লুইড কাপলিং আসলে কিভাবে গঠন করা হয়, তো একটি ফ্লুইড কাপলিং মূলত আমরা কিভাবে বুঝতে পারি যে এটা ইঞ্জিন ও গিয়ারবক্সের মাঝে সংযোগ স্থাপন করবে, যা পূর্বে আমরা বলেছিলাম, এবং ক্লাসের পরিবর্তে আমরা ব্যবহার করব। ফ্লুইড কাপলিং মূলত একটি পাম্প ও একটি টারবাইন নিয়ে গঠিত। তো আমাদের যে এই অংশটি, সেই অংশটিকে বলতেছে আমরা পাম্প সাইড, এবং এই অংশটিকে বলতেছে আমাদের টারবাইন সাইড। আচ্ছা, এখানে পাম্পটি ড্রাইভিং মেম্বার, অর্থাৎ তাকে আমরা শক্তি প্রয়োগ করব, বা এই পাম্পের যে ব্র্যাকেট থাকবে সেইটাকে বলতেছি আমরা ইম্পেলার, এবং টারবাইনটি ড্রিভেন মেম্বার, অর্থাৎ যে শক্তিতে চালিত হবে
বা তাকে আমরা বলতেছি কি রানার হিসেবে কাজ করে। ড্রাইভিং মেম্বার ও ড্রিভেন মেম্বার দুটিকে একটি ইউনিটের মধ্যে মুখোমুখি রেখে এমনভাবে স্থাপন করা হয় যাতে একটি আরেকটিকে স্পর্শ না করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাশে একটি ব্রাকেট সহ ইম্পেলার আছে এবং এই পাশে একটি ব্রাকেট সহ টারবাইন আছে। তো একটি আরেকটির কি মুখোমুখি অবস্থান, কিন্তু একটি আরেকটিকে কি কোনোভাবেই স্পর্শ করতে পারতেছে না। এখানে ফ্লুইড দিয়ে ভর্তি এবং এই অংশটিকে আমরা একটা কেচিং বা কাভারের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখছি। এখান থেকে আসবে ইঞ্জিনের শক্তি এবং সেই শক্তিটা প্রাপ্ত হয়ে আমাদের যে গিয়ার বক্স, সেই গিয়ার বক্সে এখান থেকে পৌঁছে যাবে। আচ্ছা, পাম্পটি ফ্লাই হুইল বা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে এবং টারবাইনটি ট্রান্সমিশন শ্যাফটের সাথে সংযুক্ত থাকবে। তো আমরা বলছিলাম কি যে আমাদের যে পাম্পটি, সেই পাম্পটি আমাদের এই অংশটি ক্র্যাঙ্কশ্যাফটের সাথে এবং এই অংশটি আমাদের টারবাইনের সাথে সংযুক্ত থাকবে। পাম্প ও টারবাইন একটি তেলপূর্ণ কেচিংয়ের মধ্যে ডুবানো থাকবে, অর্থাৎ আমাদের যে এই পাম্প এবং এই যে টারবাইন, সেই পুরো সিস্টেমটাই একটা এই অয়েলপূর্ণ যে ফ্লুইড, সেই ফ্লুইডপূর্ণ যে কেচিং, সেই কেচিংয়ের মধ্যে সে কী করে থাকবে, ডুবানো অবস্থায় থাকবে। এখন এটি কিভাবে কাজ করে, এখন আসবো যে আমরা এই সিস্টেমটাকে কিভাবে কাজে লাগাইতে পারি। তো এখানে কাজ করার জন্য কি করা হয় যে যখনই আমি ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথে ফ্লুইড কাপলিং এর ভিতরে যে পাম্প বা ইম্পেলারটি ঘুরতে শুরু করে, অর্থাৎ যখনই আমার ইঞ্জিনটা স্টার্ট হবে, ইঞ্জিনের সাথে এই অংশ অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের সাথে আমাদের সেই ইম্পেলারটি সংযুক্ত থাকবে, ফলে এই ইম্পেলারও ঘুরতে থাকবে। আর যেহেতু এখানে ফ্লুইড দিয়ে পূর্ণ অবস্থায় থাকবে, ফলে সেই ইম্পেলারটি কি ঘুরতে শুরু হবে। তো এবং যে ভ্যানের সাহায্যে ফ্লুইডকে জুড়ে সামনের দিকে ধাক্কা দেবে, অর্থাৎ এটা যখন ঘুরতে শুরু করবে তখন এখানে যে ভ্যান বা ব্র্যাকেট বলে, সেই ব্র্যাকেটের সাহায্যে আমার যে এখানে যে ফ্লুইড আছে, সেই ফ্লুইডকে দেখো এখানে লাল অ্যারো চিহ্ন দিয়ে জুড়ে সামনের দিকে কি করতেছে, নিক্ষেপ করতেছে, অর্থাৎ এই পাশ দিয়ে ফ্লুইডটাকে টেনে নিয়ে ওই পাশে নিক্ষেপ করতেছে। আচ্ছা, ইঞ্জিনের স্পিড যত বাড়তে থাকে, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে এর ধাক্কার মাত্রাও কি বাড়তে থাকে। যখনই আমাদের ইঞ্জিনে আরপিএমটা বেড়ে যাবে, ফলে এখানে যে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স উৎপন্ন হবে, সেই ফোর্সের কারণে সেই ফ্লুইড প্রবাহ, সেই প্রবাহ কি বেড়ে যাবে। আর ফ্লুইড প্রবাহ বেড়ে গেলে ধাক্কার মাত্রাও কি হয়ে যাবে, বেড়ে যাবে। ফলে এই ধাক্কা খেয়ে ফ্লুইডগুলি টারবাইন বা রানারের ভ্যানের উপরে কি করে ধাক্কা দেয়, অর্থাৎ এই ফ্লুইডটি যখন আমার এই পাশ হয়ে তাকে ওভারটেক করে টারবাইনের দিকে যেতে থাকবে, তখন এখানে যে রক্ষিত ভ্যান বা রানার আছে, সেই রানারকে সে কী করবে, সেই ফ্লুইডদের আঘাত করবে। ফলে আমার যে আঘাতের ফলে সেই টারবাইনটি কী হবে, ঘুরতে থাকবে, সেই টারবাইনটি ঘুরতে থাকবে, ফলে ক্লাচ শ্যাফট সহ টারবাইনে ঘুরতে থাকবে। আচ্ছা, এবং ইঞ্জিনের শক্তি এবং গতি ট্রান্সমিশনে প্রবাহিত হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নর্মাল অবস্থা, যখন আমাদের ইঞ্জিন বাড়বে। যখন আমরা আইডিয়াল অবস্থায় কাজ করবে, যখন আইডিয়াল অবস্থায় যখন থাকবে, তখন কি ঘটবে, আইডিয়াল অবস্থায় অর্থাৎ আমার যখন ইঞ্জিনটা কি রান করবে না, কিন্তু জায়গায় রানিং অবস্থায় থাকবে, ফলে কি হবে, ফলে স্পিড এই ফ্লুইডের মাধ্যমে সেন্ট্রিফিউগাল বল কম হবে, অর্থাৎ ইঞ্জিনে আরপিএম যদি কমে যায়, তাহলে এখানে ঘূর্ণন গতি অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্সও কী হয়ে যাবে, কমে যাবে। সেই সেন্ট্রিফিউগাল ফোর্স কমে হওয়ার কারণে টারবাইন কি করতে পারবে না, ঘুরতে পারবে না। কিন্তু যখনই আমি এই অ্যাক্সেলেটরের মধ্যে কি করব, চাপ প্রয়োগ করব, এবং সাথে সাথে ইঞ্জিনের স্পিড কি হয়ে যাবে, বেড়ে যাবে, এবং পাম্প পর্যাপ্ত সেন্ট্রিফিউগাল বল সৃষ্টি করবে, ফলে আবার টারবাইন কি ঘুরতে থাকবে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, একটি ফ্লুইড কাপলিং আমাদের এইভাবে কাজ করে। তো এখানে পাশে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, যখনই আমার ইঞ্জিন স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার সাথে সাথে এই যে ইম্পেলার বা আমরা পাম্প বলতেছি, সেই পাম্পটি কী করতেছে, এই রক্ষিত অয়েলটাকে সজুড়ে এইদিকে কী করতেছে, নিক্ষেপ করতেছে। এবং এদিকে নিক্ষেপ করার ফলে এখানে যে টারবাইন আছে, দেখো পরের ধাপে, সেই টারবাইনের উপরের যে ভেন আছে, সেই ভেনে গিয়ে আঘাত করছে, আঘাত করে সে ভিতর দিক দিয়ে বের হয়েছে, অর্থাৎ একটা সার্কুলেটিং মোশনে সে কাজ
করতেছে। তো আমাদের যে এই ফ্লুইড কাপলিং, সেই ফ্লুইড কাপলিংয়ের কিছু সুবিধা অসুবিধা আছে। যে এখানে দেখা যাচ্ছে যে রক্ষণাবেক্ষণ খরচ কম, অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় না, কোনো ক্লাস প্যাডেলের প্রয়োজন হয় না, ঘর্ষণজনিত ক্ষয় হয় না। তারপরে আমাদের কম্পন হলে তা ফ্লুইড বহন করে। ঠিক এখানেও ফ্লুইড কাপলিংয়ের কিছু অসুবিধা আছে। অসুবিধাটি হচ্ছে কি, ইম্পেলার এবং টারবাইনের মধ্যে স্লিপ হয়। গাড়ির লোড হঠাৎ বেড়ে গেলে স্লিপের মাত্রাও বেড়ে যায়। কোনোভাবে ফ্লুইড কাপলিং তরল পদার্থে লিকেজ থাকলে তার দক্ষতাও কি হয়ে যায়, কমে যায়। তো এখন আমাদের নেক্সট ধাপ হচ্ছে টর্ক কনভার্টার। তো প্রিয় শিক্ষার্থী, এখন প্রশ্ন হচ্ছে আমরা ফ্লুইড কাপলিং থেকে কেন টর্ক কনভার্টারে কনভার্ট হলাম। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা এখানে টর্ক কনভার্টারটা এই কারণে কনভার্ট হওয়ার চেষ্টা করেছি, তো এখানে আমরা টর্ক কনভার্টারটা ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের যে ফ্লুইড কাপলিং ছিল, এখানে ছিল কি আমাদের পাম্প, আর এখানে ছিল কি আমাদের রোটর। তো এখানে ঘটনাটা কী করতো, যখনই ফ্লুইডটা এই দিক দিয়ে প্রবাহিত হতো, ঠিক বিপরীত দিক দিয়ে যখন সেই ফ্লুইডটা আসতো, তখন এই ফ্লুইডকে কি মুখোমুখি হতো, তখন তাদের গতি কমে যেত। সেই অসুবিধা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা টর্ক কনভার্টারটা ব্যবহার করছি। তো এখানে টর্ক কনভার্টারটা ব্যবহারের জন্য আমরা এখানে ঠিক ফ্লুইড কাপলিংয়ের একটি উন্নত মানের ভার্সন, যাকে বলতেছে একটা বিশেষ ধরনের উন্নত মানের ফ্লুইড কাপলিং। এখানে ফ্লুইডের মাধ্যমে কাপলিং সম্পন্ন করা হয়। ঠিক আমাদের আগেও যে আমরা ফ্লুইড কাপলিংটা ব্যবহার করছি, সেখানেও কিন্তু ফ্লুইডের মাধ্যমে কাপলিং সম্পন্ন করা হতো। ঠিক এখানেও ফ্লুইডের মাধ্যমে আমাদের সেই কাপলিং মানে কি জোড়া লাগানো, সেই কাপলিংটাকে সম্পন্ন করা হয়। আচ্ছা, এবং ফলে এখানে একটা সুবিধা কি, ইঞ্জিনের যে টর্ক, সেই টর্কের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে ট্রান্সমিশনে সেই শক্তি বা সেই ঘূর্ণন গতি সরবরাহ করতে পারে। এটিও ইঞ্জিন ও গিয়ারবক্সের মাঝে সংযোগ স্থাপন করা হয়, যা ক্লাসের পরিবর্তে ব্যবহার করা হয়। টর্ক কনভার্টার মূলত তিনটি অংশ নিয়ে গঠিত। তো একটি অংশ হচ্ছে আমাদের পাম্প, একটি অংশ হচ্ছে টারবাইন, একটি অংশ হচ্ছে স্টেটর। তো আমরা এই অংশটিকে বলতেছি আমাদের ফ্লাইহুইল, এবং এই পরে একটা আবদ্ধ কেচিংয়ের মধ্যে আছে টারবাইন, ঠিক মিডিলে আছে স্টেটর, তার পরবর্তী আছে পাম্প। তো এখানে প্রিয় শিক্ষার্থী, একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যে ফ্লাইহুইল আছে, সেই ফ্লাইহুইলের সাথে যে টর্ক কনভার্টারের কেচিং বা কাভার বলি, সেটা ফিক্সডভাবে আটকানো। আচ্ছা, আর ঠিক কেচিং বা কাভারের মধ্যে আমাদের যে পাম্প ইউনিটটি আছে, সেই পাম্প ইউনিটটি ফিক্সড। তো এখানে লক্ষণীয় বিষয়টা কি, যদি আমার সেই ফ্লাইহুইলটা ঘূর্ণন গতি প্রাপ্ত হয়, ফলে আমার কেচিংয়ের সাথে সংযুক্ত ফ্লাইহুইল, তাহলে কেচিংটাও ঘুরতে থাকবে। আচ্ছা, যদি কেচিং ঘুরতে থাকে, তাহলে কেচিংয়ের সাথে আমার যে ইম্পেলার বা পাম্প বলতেছি, সেই অংশটিও ফিক্সড, তো সেও ঘুরতে থাকবে। আচ্ছা, যখনই সে ঘুরতে থাকবে, এবং আর এই টারবাইনের অংশটি মুক্ত অবস্থায় ফ্রিলি থাকবে, এবং যা আউটপুট শ্যাফট হিসেবে আমাদের যে ট্রান্সমিশন গিয়ারবক্স আছে, সেই ট্রান্সমিশন গিয়ারবক্সের সাথে সংযুক্ত থাকবে। তো আমরা যে টর্ক কনভার্টারটা নিয়ে আলোচনা করতেছি, তো এই টর্ক কনভার্টারটা কী কী অংশ থাকে, তা আমরা বলছি যে তিনটি অংশ থাকে। একটি হচ্ছে ইম্পেলার, যাকে আমরা বলতেছি পাম্প, একটি হচ্ছে স্টেটর, আর একটা হচ্ছে কি টারবাইন। তো এখানে কি বলছে, এটা একটি বিশেষ ধরনের উন্নত মানের কি ফ্লুইড কাপলিং। এটিও ইঞ্জিন ও গিয়ারবক্সের মাঝে সংযোগ স্থাপন করে, যা ক্লাসের পরিবর্তে ব্যবহার করা হয়। টর্ক কনভার্টার মূলত পাম্প, টারবাইন ও স্টেটর নিয়ে গঠিত। আচ্ছা, যা একটি ইউনিট বা হাউজিং এর তেলপূর্ণ অবস্থায় ডোবানো, অর্থাৎ আমাদের যে টর্ক কনভার্টারের মধ্যে এই অংশটি হচ্ছে আমাদের টারবাইন, ঠিক মিডিলের যে এই অংশটি হচ্ছে আমাদের স্টেটর, এবং এই অংশটি হচ্ছে আমাদের
পাম্প, এই সম্পূর্ণ অংশটি একটি কেচিংয়ের মধ্যে কি থাকবে, তেলপূর্ণ অবস্থায় ডুবানো থাকবে। আচ্ছা, এখানে হাউজিং এর একটি অংশকে পাম্প বলে, যা ইঞ্জিন চলার সঙ্গে সঙ্গে গতিপ্রাপ্ত হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আগেও বলেছি যে আমার এই যখনই ফ্লাইহুইলটি ঘুরবে, ফ্লাইহুইলের সাথে আমার কেচিং সংযুক্ত এবং এই কেচিংয়ের সাথে পাম্পের একটি অংশ সংযুক্ত, ফলে কেচিংও ঘুরবে, ফ্লাইহুইলও ঘুরবে, পাম্পও ঘুরবে, একই গতিতে ঘুরবে। কিন্তু আমার যে টারবাইন, সেই টারবাইনটি কী থাকবে, মুক্ত অবস্থায় থাকবে, যার ফলে সে ফ্লুইডের ধাক্কায় ঘুরবে, শুধুমাত্র ফ্লুইডের ধাক্কায় ঘুরবে। অর্থাৎ ইঞ্জিনের ঘূর্ণন গতির ধাক্কায় আমার টারবাইনটি ঘুরবে, অর্থাৎ এই আমার পাম্পটি ঘুরবে, পাম্পের যে ব্র্যাকেট, সেই ব্র্যাকেটটি ঘুরবে, আর সেই ব্র্যাকেটের ফ্লোর উপর ডিপেন্ড করে আমার টারবাইনটি ঘুরবে। তো এখানে আমাদের যে পাম্পটি, ইঞ্জিনের শক্তি যেহেতু এখানে এই পাম্পে সরবরাহ করা হয়, তাহলে পাম্পটি ড্রাইভিং মেম্বার বা এম্পেলার এবং টারবাইনটি কি ড্রিভেন মেম্বার বা রানার হিসেবে গণ্যপ্রাপ্ত হবে এবং ট্রান্সমিশনে সেই শক্তি সরবরাহ হবে। পাম্প ও টারবাইনের মাঝে একটি স্টেটর সংযুক্ত থাকে, এই অংশটিকে বলতেছি আমরা কি, যে স্টেটর, যাকে এই যে এখানে দেখা যাচ্ছে, এই অংশটি হচ্ছে আমার কি স্টেটর। এই স্টেটরটি ওয়ান ওয়ে ক্লাস হিসেবে কাজ করে, অর্থাৎ সেই স্টেটরটি একদিকে ঘুরবে, এই স্টেটরটি আমাদের একদিকে ঘুরবে। আচ্ছা, পাম্পটি ফ্লাইহুইল এবং ক্র্যাঙ্কশ্যাফট হাউজিংয়ের সাথে সংযুক্ত এবং টারবাইনটি ট্রান্সমিশন শ্যাফটের সাথে সংযুক্ত। তো এখানে আসলে টর্ক কনভার্টারটা কিভাবে কাজ করবে, তো আমরা এখানে একটি টর্ক কনভার্টারের এই ভিতরের অংশটি দেখার চেষ্টা করছি। এই অংশটি হচ্ছে আমার কি টারবাইন, যে মুক্ত অবস্থায় দেখো সরাসরি আমাদের গিয়ারবক্সের সাথে সংযুক্ত, আর এই অংশটি হচ্ছে আমাদের পাম্প। দেখো এখানে কি বলছে, ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথে যখন টর্ক কনভার্টারের পাম্পটি ঘুরতে শুরু করে, অর্থাৎ ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথেই যখন টর্ক কনভার্টারের যে পাম্প, সেই পাম্পটি ঘুরতে শুরু করে, তখন সেন্ট্রিফুগাল ফোর্সের কারণে টারবাইনের ভেনের উপরে উচ্চ চাপে ধাক্কা দেয়, ফলে টারবাইনটিও ঘুরতে শুরু করে। এখানে বলছি কি, যখনই আমার ইঞ্জিনটি রান হবে, সেই রান হলে আমার সেই টারবাইনটি কি, এই পাম্পটি কি ঘুরতে থাকবে, এবং ঘোরার ফলে যে ফ্লুইড, সেই ফ্লুইডটি দেখো এই পথ দিয়ে ফ্লো হচ্ছে, এবং ফ্লো হয়ে এখানে যে টারবাইন আছে, সেই টারবাইনকে সে কী করছে, ধাক্কা দিচ্ছে, ফলে এই ফ্লুইডের গতি টারবাইনকে ধাক্কা দেওয়ার ফলে সেই টারবাইনও কী করছে, ঘূর্ণনপ্রাপ্ত লাভ করছে, এবং সেটি স্টেটরের মধ্যে দিয়ে আবার পুনরায় কি পাম্পে পৌঁছে গেছে। তো এখানে টারবাইন হতে ধাক্কা খেয়ে ফিরে আসা ফ্লুইড স্টেটর ভেনে আঘাত করে, অর্থাৎ যখনই আমার পাম্প থেকে ফ্লুইডটি প্রবাহিত হয়ে টারবাইনকে আঘাত করবে, সেই আঘাতপ্রাপ্ত ফ্লুইড দেখো বের হয়ে এখানে যে স্টেটর আছে, সেই স্টেটরকে আঘাত করতেছে, এবং যখন স্টেটরকে আঘাত করতেছে, সরাসরি স্টেটরকে যখন আঘাত করবে, এই পোর্শনে স্টেটর কি এদিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এদিকে তো ক্লাস এই স্টেটর ঘুরবে না, কারণ এটা ওয়ান ওয়ে ক্লাস, স্টেটরটি এই দিকে ঘুরবে, ফলে হঠাৎ করে এখানে ধাক্কা খেয়ে প্রেশার কি হয়ে গেল, বেড়ে গিয়ে উচ্চ চাপে টারবাইনকে ঘোরাইতে সাহায্য করে, ফলে টারবাইনে এই আমার যে ইম্পেলার, সেই ইম্পেলারটার কি হয়ে যাবে, গতি বেড়ে গেল, এবং পাম্প যেদিকে ওই ফ্লুইড ফ্লো হবে, সেই দিকে সেই প্রবাহটাকে নিক্ষেপ করবে। অর্থাৎ কি বলছে, পাম্প যেদিকে ফ্লুইডকে নিক্ষেপ করে স্টেটরে ফিরে আসে, ফ্লুইডকে সেই দিকে প্রবাহিত করে, অর্থাৎ আমার যে পাম্প, সেই পাম্প আমার কি করে ফ্লুইডকে যে দিকে নিক্ষেপ করবে, তাই এই দিকে যাবে, এই স্টেটরে যে ফিরে আসা ফ্লুইড, সেই ফ্লুইডের প্রবাহ কি হবে, ঠিক সেই দিকেই হবে। আচ্ছা, ফলে টারবাইন হতে ফিরে আসা ফ্লুইডগুলি পাম্পের বিপরীতে বাধা সৃষ্টি করে না, অর্থাৎ আমার ফ্লুইডটাতে এদিকে প্রবাহিত হওয়ার কথা, ঠিক এখানে স্টেটরে আঘাতপ্রাপ্ত হয়ে সেই ফ্লুইডটাকে পাম্পের প্রবাহের দিকে নিক্ষেপ করে, ফলে টারবাইনের যে প্রবাহ এবং পাম্পের যে প্রবাহ, সেই প্রবাহ কয়েক গুণ
যে টর্ক, সেই টর্ক বৃদ্ধি পায়। আচ্ছা, উচ্চ গতিতে চলার সময় টারবাইনের স্পিড বা ঘূর্ণন গতি বেড়ে যায়, ফলে স্টেটর ঘুরতে শুরু করে। যখন আমার সেই ধাক্কার ফলে একই দিকে প্রবাহের ফলে টারবাইনের স্পিড, পাম্পের স্পিড বেড়ে যায়, সেই স্পিডের কারণে টারবাইনের গতিও বেড়ে যায়, গিয়ে সে হালকা আরও দ্রুততে ঘুরতে থাকে। ফলে টারবাইন থেকে আসা যে ফ্লুইড এই স্টেটরের এই অংশে আঘাত না করে সে এই পাশ দিয়ে এসে সরাসরি আমার যে পাম্প আছে, পাম্প ইউনিটকে আঘাত করে, ফলে পাম্প ঘুরতেও শুরু করে। এমত অবস্থায় পাম্প, স্টেটর এবং টারবাইন একই ইউনিট হিসেবে কাজ করে। আচ্ছা, এতে করে স্টেটর ভালোভাবে ফ্লুইডকে পাম্পের সহায়কের দিকে প্রবাহিত করতে পারে এবং আমাদের যে টর্কের পরিমাণ অনেক অংশে কমে যায় এবং গতি কি বেড়ে যায়। যেহেতু এখানে কোনো আমার বাধা পায় না, সেই বাধা না পাওয়ার কারণে সরাসরি ফ্লুইডটি আমাদের যে ইম্পেলার আছে পাম্পের, সেই ইম্পেলার গায়ে এসে আঘাত করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে টর্ক কনভার্টার এবং ফ্লুইড কাপলিং নিয়ে আলোচনা করলাম। তো এই দুটার মধ্যে যে বেসিক যে পার্থক্য, সেই পার্থক্যটা এখন আমরা দেখব। যে ফ্লুইড কাপলিংটা আমরা যেভাবে ব্যবহার করি সেটা কি ফ্লুইডের মাধ্যমে শক্তি সরবরাহ করে। পূর্বেও বলেছি আমাদের টর্ক কনভার্টার একই কাজ করে, সেও ফ্লুইডের মাধ্যমে শক্তি সরবরাহ করে। এটি স্বয়ংক্রিয় উপায়ে কাজ করে। আমাদের যে ফ্লুইড কাপলিং, সেই ফ্লুইড কাপলিংটি আমাদের স্বয়ংক্রিয় উপায়ে সে কাজ করে। কিন্তু টর্ক কনভার্টার শুধু স্বয়ংক্রিয় উপায়ে কাজও করে না, বরং টর্কের পরিবর্তক হিসেবেও সে কাজ করে, অর্থাৎ যাকে আমরা গিয়ারের সাথে তুলনা করতে পারি। ফ্লুইড কাপলিং মূলত আমাদের দুটি অংশ নিয়ে গঠিত। একটি অংশ হচ্ছে আমাদের পাম্প এবং অপর একটি অংশ হচ্ছে আমাদের টারবাইন। কিন্তু আমাদের টর্ক কনভার্টারকে আমরা একটু উন্নত ভার্সনে নিয়ে গেছি। সেই উন্নত ভার্সনে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমরা আরেকটি অংশ সংযুক্ত করছি, যাকে বলতেছি আমরা স্টেটর। তাহলে আমাদের টর্ক কনভার্টারের তিনটি অংশ, একটি হচ্ছে পাম্প, টারবাইন এবং স্টেটর। তো ফ্লুইড কাপলিংয়ে আমরা যে ভেন বা যে ব্লেড বা যে ব্র্যাকেটের কথা বলতেছি, সেই ব্র্যাকেটগুলো দেখতে সোজা থাকে, কিন্তু আমাদের টর্ক কনভার্টারের যে ব্র্যাকেট বা ভেনগুলো থাকবে সেগুলো হচ্ছে বাঁকানো। এটা শুধু ক্লাচের বিকল্প হিসেবে কাজ করে। ফ্লুইড কাপলিংটা মূলত ক্লাচের বিকল্প হিসেবে কাজ করে, আর আমাদের যে টর্ক কনভার্টার সেটা ক্লাচের বিকল্প হিসেবে এবং গিয়ারের বিকল্প হিসেবেও কাজ করে। অর্থাৎ এখানে আমি ইচ্ছে করলে আমি টর্কের পরিমাণ বাড়াইতে পারি, টর্কের পরিমাণ কমাইতে পারি। আমরা জানি যে টর্ক বাড়লে গতি কমবে এবং গতি বাড়লে টর্কের পরিমাণ কমে যাবে। এটি শক্তি সরবরাহ করে কিন্তু টর্ক বাড়ায় না। কিন্তু আমাদের টর্ক কনভার্টার কি করবে? টর্কের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে ট্রান্সমিশনে সেই শক্তি সরবরাহটাকে পৌঁছে দিবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে এই আলোচনাটুকু থেকে আমরা যা শিখতে পারলাম, ফ্লুইড কাপলিং এবং টর্ক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারছি। আমি কি কারণে ফ্লুইড কাপলিং ব্যবহার করব এবং ফ্লুইড কাপলিংয়ের পরিবর্তে কি কারণে আমি টর্ক কনভার্টার ব্যবহার করব, যেটা বেসিক পার্থক্য আমরা বুঝতে পারছি। ফ্লুইড কাপলিং এবং টর্ক কনভার্টারের গঠন এবং কার্যপ্রণালী আমরা বুঝতে পারছি। ফ্লুইড কাপলিং এবং টর্ক কনভার্টার পরিচালনার জন্য যে বেসিক পার্থক্য, সেই বেসিক পার্থক্য আমরা আলোচনা করলাম, যা তোমাদের কাজে আসবে। তো পুনরায় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ক্লাসটি অনলাইনে পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজ অথবা www.skill.gov.bd/dt ওয়েবসাইটে ভিজিট করবে। সেখানে তোমাদের জন্য বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসগুলো আপলোড করা হয়। তো পরিশেষে একটি কথাই বলবো, আমরা শিষ্টাচার মেনে চলে এবং নিরাপদে থাকি। পরবর্তী ক্লাসের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত রাখবো, সেই বলে আমাদের এই পঞ্চম অধ্যায়ের অটোমেটিক ট্রান্সমিশনটি প্রথম অংশ শেষ করলাম। তো পুনরায় তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।